পদ্ম মাথা নেড়ে বলল, মা, আপনি বিশ্রাম নিন, আমি আসছি। বিশ্রাম? মৃত্যুর সময় হয়ে গেছে, তাও শান্তিতে মরতে দিচ্ছ না। একটা মাত্র ছেলে আমার, একটা সন্তান দেওয়ার ক্ষমতা নেই তোমার। জাদু করি তুমি, মাথা খেয়ে নিচ্ছ ওর। মা, উনি তো বলেছেন আপনার স্বপ্ন পূরণ হবে। চুপ করো তুমি, যাও রান্না করে, কাজগুলো সব পড়ে আছে। আর আমার ছেলে আসলে কিন্তু ওকে মেয়ে দুটোর ছবি দেখিয়েছি না, ওদের ব্যাপারে ভাবতে বলবে। পুরুষ মানুষ ঘরে দুটো বউ রাখতে পারে, আমার ছেলের সন্তান হলে তোমাকেই মা বলে ডাকবে, মাথায় রেখো কিন্তু। শাশুড়ির কথাই পদ্মের চোখ ভিজে গেল। পদ্মের শাশুড়ি সেই অশ্রু দেখে মুখ বাঁকিয়ে চলে গেলেন। পদ্ম রান্নাঘরে গিয়ে চুলায় ভাত বসাতেই তার ফোনে কল এলো। স্ক্রিনে প্রিয় মানুষটির নাম দেখে তার মলিন মুখে হাসি ফুটে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি সুরে তার প্রিয় মানুষটি বলল, পদ্মফুল, কি করছো? রান্না করছি। আপনি কবে ফিরবেন? আজ ফিরতে রাত হবে। শোনো, তুমি মায়ের কথায় রাগ করো না। আপনি কিভাবে বুঝলেন? আমার পদ্মফুলের ভেজা কণ্ঠই আমাকে জানিয়ে দিয়েছে। কথা বলা শেষ হতেই পদ্ম ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার ফোনের স্ক্রিনে তার বান্ধবীদের ছবি, আহি, লিনাশা আর পুষ্পের সাথে তার তোলা শেষ ছবিটা এখনো তার ফোনের ওয়ালে শোভা পায়। পদ্ম ছবিটিতে আলতো হাত রেখে বলল, তোদের সাথে দেখা হয় না, কত বছর হয়ে গেছে, তোদের ছুঁয়ে দেখতে পারি না। পুরনো দিনগুলোই সুন্দর ছিল। যদি বাকি পড়াশোনাটাও করতে পারতাম, তোদের সাথে ঠিকই যোগাযোগ রাখতে পারতাম। এখন কোথায় তোরা আর কোথায় আমি? তবে বরটা আমি ভালোই পেয়েছি, আমাকে অনেক ভালোবাসে। আমি হয়তো তার ভালোবাসা পাওয়ার যোগ্য নই, কিন্তু সে আমাকে বুঝতেই দেয় না সেটা। আহিলিনু, পুষ্প, আমি তোদেরকে হারিয়ে একটা নতুন বন্ধু পেয়েছি, কিন্তু তোদের জায়গা কি কেউ নিতে পারবে বল? ভীষণ ভালোবাসি তোদের। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায়, অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন। এর মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেয়ার আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। আহি ফোন হাতে নিয়ে বসে আছে। আজ কোনো কারণ ছাড়াই আফিফের টাইম লাইনে ঢুকলো সে। কত শত স্টেটাস আর ছবি সে ছেড়েছে, কিন্তু আহি গত 4 বছরে একবারও তাকে দেখার জন্য ঢোকেনি। সেই যে বর্ষার রাতে তাকে শেষবার দেখলো, আর দ্বিতীয়বার দেখার সাহস তার নেই। কিন্তু 4 বছর আগে এই টাইম লাইনটিতেই আহি প্রতিদিন ঢুকতো। আফিফের দেওয়া প্রতিটি স্টেটাস, শেয়ার করা পোস্ট, আফিফের আপলোড করা ছবি আহি দিনে কয়েকশো বার করে দেখতো। মন না ভরলে সেই আপলোড দেওয়া ছবিগুলো স্কেচ করে রাখতো, আর যেই স্ট্যাটাসগুলো বেশি ভালো লাগতো সেগুলো স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে বের করে দেওয়ালিকা তৈরি করত। দেওয়ালিকাটা এখনো তার ঘরের একপাশে জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। আহি কিছুক্ষণ আফিফের টাইম লাইন ঘেটে মাথাটা বিছানায় ফেলে দিল। সেই ভয়ঙ্কর দিনটির কথা মনে পড়লেই তার শরীরটা নিথর হয়ে আসে। কিন্তু আজ বারবার সেই মুহূর্তটি তার চোখের সামনে ভেসে আসছে। আহিদের ইন্টার পরীক্ষা শেষ হয়েছে অনেক আগেই। সবাই ভার্সিটিতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আহি ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার পরিকল্পনা করছে, কারণ আফিফও সেই বিভাগেই পড়ছে। আফিফ যাই করবে আহিও ঠিক তাই করতে পছন্দ করে। এই কয়েক বছরে আফিফের পছন্দই তার পছন্দ হয়ে গেছে। মানুষটাকে স্পর্শ না করেই তার হৃদয়ের প্রতিটি স্পন্দন অনুভব করতে পারে আহি। দিনটি ছিল আষাঢ়ের মাঝামাঝির বৈরী বেলা। আকাশে ছিল কালো মেঘের ছোটাছুটি। লিনাশা, আহি আর পুষ্প ভর্তি কোচিং করে সবে মাত্র বের হয়েছে। হঠাৎ লিনাশার নম্বরে পদ্মের কল এলো। লিনাশা কল ধরতেই পদ্ম বলল,
তোদের সাথে জরুরি কথা আছে। কোথায় তোরা? লিনাশা বলল। আমরা তিনজন একসাথেই আছি। আমি আসছি। কোন জায়গায় আছিস? কি এমন কথা বলবি? ভয় লাগছে আমার। আরে না, আগে আসি তারপর বলছি। এখন কোথায় আসবো সেটা তো বল। চকবাজারে আছি, চলে আয়। সৈয়দ সেন্টারে উঠে যাচ্ছি আমরা, তুই ওখানেই আসিস। প্রায় 20 মিনিট পর পদ্ম সেখানে চলে এলো। পদ্মকে দেখে সবাই ভ্রুকুচকে তাকালো। পুষ্প পদ্মের জন্য জায়গা ছেড়ে দিয়ে অন্য চেয়ারে বসলো। পদ্ম বসেই সবার দিকে একবার তাকিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। আহি, লিনাশা আর পুষ্প চেঁচিয়ে বলে উঠল। সত্যি? হুম। পুষ্প পদ্মের হাত ঝাঁকিয়ে বলল। দুলাভাই কি করেন? এখনো পড়াশোনা করছে। লিনাশা ভ্রুকুচকে বলল, বেকার ছেলেকে বিয়ে করেছিস? উনি আসলে আমাকে বিয়ে করে নিতে চাচ্ছেন। আহি গালে হাত দিয়ে বলল, তোর উনিটা কে শুনি? আছে একজন। তার মানে তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করেছিস? লুকিয়ে প্রেম করিনি, সব হুট করে হয়ে গেছে। আমাদের অনেক আগে থেকেই পরিচয় ছিল। উনি আমাদের পাশের বাসায় থাকেন। ছাদে গেলে মাঝে মাঝে আমাদের দেখা হতো, ওভাবেই পরিচয় হলো। আর উনি আমাকে পছন্দও করতেন। তারপর আমাকে জানানোর পর আমি আপুকে বলেছিলাম। তোরা তো জানিস বাবা আমাকে পড়াতে পারবেন না, আমাদের পারিবারিক অবস্থা এতটাও ভালো না। আপুকে যখন বলেছি আমার ওনাকে ভালো লাগে, আপু বাবা মাকে রাজি করিয়ে ফেলেছে। এরপর উনি বাসায় প্রস্তাব নিয়ে এসেছেন। এখন আমার বিয়ে আগামী মাসের শুরুতেই। লিনাশা আর পুষ্প চেঁচিয়ে বলল, আগামী মাসে ঢাকায় আমাদের পরীক্ষা। আহি মুচকি হেসে বলল, বাহ, আমার জন্য কিন্তু ভালোই হয়েছে। আমার কোনো পরীক্ষা নেই, আমি চট্টগ্রামেই আছি। পদ্ম আহির হাত ধরে বলল, তুই আসিস তাহলে? অবশ্যই। আমার বান্ধবীর বিয়ে আর আমি আসবো না তা কি হয়? তোর বিয়েতে সবুজ লেহেঙ্গা পরে আসবো। পদ্ম হেসে বলল, বিয়ে কিন্তু গ্রামে হবে, অনুমতি পাবি তো? অবশ্যই, বাবা আমাকে যথেষ্ট ফ্রিডম দিয়েছে, আমি আসবই। এবার পুষ্প বলল, কিন্তু ছেলেটা তোকে খাওয়াবে কি? আর এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছে কেন? উনি ভালো ছবি আঁকতে পারেন, ছবি বিক্রি করেই উনি অনেক টাকা পান। আহি ভাবুক মনে পদ্মের দিকে তাকালো। পদ্ম উঠে দাঁড়িয়ে বলল, বিয়ের কার্ড এখনো ছাপানো হয়নি, তোরা আসিস তবু। তোদের সাথে আর ফর্মালিটি কিসের? এখন আমার ননদ আসবে একটু পর, ও আমাকে নিয়ে বিয়ের বাজার করতে যাবে। আমি যাই তাহলে, তোরা আসবি কিন্তু। বাই। পদ্ম চলে যেতেই আহি অন্যমনস্ক হয়ে গেল। লিনাশার ঝাঁকু নিতেই আহি নড়ে চড়ে বসল। সেদিন বাসায় ফেরার পর থেকেই আহির অস্থিরতা কাটেনি। প্রতিদিন সে আফিফের টাইম লাইনে ঘুরে দেখেছে আর নিজেকে বুঝিয়েছে পদ্ম হয়তো অন্য কারো কথা বলছে। আফিফ তো জানে কেউ একজন তাকে ভীষণ ভালোবাসে, তাহলে সে কেন অন্য কাউকে পছন্দ করতে যাবে? শ্রাবণের বাড়িধারায় রাস্তাঘাট মুক্ত দানার মতো চিকচিক করছে। 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে আহি পদ্মের বাড়িতে পৌঁছলো। আজই পদ্মের বিয়ে, সন্ধ্যায় তাদের আকদ হবে আর রাতে খাওয়া দাওয়ার পর পদ্মকে উঠিয়ে দেবে। গ্রামের রাস্তাঘাট বর্ষার মাসে যে কি পরিমাণ অচল তা আহি আজ না এলে বুঝতোই না। ড্রাইভার গাড়ি থেকে নেমেই বলল গাড়ি আর ভিতরে নেওয়া সম্ভব না, তাই আহি গাড়ি থেকে নেমেই ড্রাইভারকে চলে যেতে বলল। আজ সে পদ্মের বাড়িতেই থাকবে, সন্ধ্যা হয়েই গেছে, এতক্ষণে পদ্মের আকদ হয়ে যাওয়ার কথা। আহি যদি আগে জানতো এখানে পৌঁছতে তার অনেক সময় লাগবে, তাহলে সকালেই বাসা থেকে বের হয়ে যেত। পদ্মের বাড়িতে ঢুকতেই পদ্মের বড় আপু আহিকে ভেতরে নিয়ে গেলেন। পদ্মকে দেখে আহি গালে হাত দিয়ে বলল, বাবা, আমাদের বউটাকে তো সেই লাগছে। পদ্ম লাজুক হেসে আহির হাত ধরে বলল, আমার কিন্তু খুব ভয় লাগছে আহি। যাকে ভালোবাসিস তার সাথেই বিয়ে হচ্ছে, ভয় পাওয়ার কি আছে? ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার মতো সুখের অনুভূতি দ্বিতীয়টা হয় না। আমি আর আমার বর তোর আর তোর এয়ারের বিয়েতে আসবো। হ্যাঁ, আমাদের মতো আমাদের বরদের মধ্যেও যদি বন্ধুত্ব হয়ে যায় তাহলে সেই হবে। পদ্ম মুচকি হাসলো। তারা দুজন অনেকক্ষণ গল্প করলো। তারা জানতও না এটাই তাদের শেষ কথোপকথন ছিল। হঠাৎ পদ্মের মা পদ্মের ঘরে এসে বললেন, পদ্ম, তোর বর এসেছে। পদ্ম শাড়ি গুছিয়ে নিয়ে আহির হাত ধরে বলল, তুই সহ যাবি কিন্তু। আমি গিয়ে কি করব? আমার লজ্জা লাগছে তো ভাই। প্রেম করার সময় তো আর লজ্জা পাসনি। ধুর আহি। আহি পদ্মের হাত ধরে বলল, আগে দুলাভাইকে বল
সেলামি দিতে, নয়তো এই হাত আমি তার হাতে তুলে দিব না। পদ্মের কাজিনরা আহির কথাই হাসতে লাগলো। তখনই পদ্মের রুমে সাদা শেরওয়ানি পরা এক যুবকের প্রবেশ ঘটল। পদ্ম আহির হাত ঝাঁকিয়ে ফিসফিস করে বলল, আহি, তুই নিজেই সালামি খুঁজে নিস। আহির হাত আলগা হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে সামনে থাকা মানুষটিকে দেখছে। কি হচ্ছে এসব? কি দেখছে সে? আফিফ পদ্মের বর? আহি অস্ফুট স্বরে বলল। অসম্ভব। পদ্ম আহির হাতটা শক্ত করে ধরে বলল, আহি, আমার হাত ছাড়িস না, আমি পড়ে যাব, শাড়িটা বেশ ভারী। আহি শক্ত করে পদ্মের হাতটা ধরল। আফিফ পদ্মের দিকে হাত এগিয়ে দিয়ে মুচকি হেসে বলল, পদ্মফুল, তোমাকে খুব সুন্দর লাগছে। আফিফের কথা শুনে আহির বুকটা ভেতর থেকেই চুরমার হয়ে যাচ্ছে। অশ্রুগুলো বরফের মতো চোখের কোণে জমে আছে, কিন্তু তারা ঝরে যেতে পারছে না। আফিফ পদ্মের হাত ধরে তাকে নিয়ে বিয়ের আসনে গিয়ে বসালো। আহিও ঘোরের মধ্যে হাঁটছে। বিয়ের স্টেজে উঠতেই পদ্ম আফিফকে চাপা স্বরে বলল, আমার ফ্রেন্ড আহি। আফিফ এতক্ষণ পর আহির দিকে তাকালো। আহিকে দেখেই আফিফ ভ্রু কুঁচকালো। আহি নিচের দিকে তাকিয়ে আছে। চোখ তুলে মানুষটাকে দেখার সাহস নেই তার। সে তো আর আহির মানুষ না, সে এখন পদ্মের প্রিয় মানুষ। আফিফ আহির দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। মেয়েটাকে সে চারুশিল্পে দেখেছিল, এর চেয়ে বেশি পরিচয় সে জানে না। আহির চোখের অশ্রুগুলো আর বাধা মানল না। টুপ করে গড়িয়ে পড়তেই আহি মলিন মুখে আফিফের দিকে তাকিয়ে বলল, আমার বান্ধবীর খেয়াল রাখবেন, ও অনেক মিষ্টি একটা মেয়ে। আফিফ মুচকি হেসে বলল, জানি, মিষ্টি মেয়ে দেখেই তো আমার মনে জায়গা করে নিয়েছে। আহি দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসলো। পদ্ম আহির হাত ধরে বলল, কাঁদছিস কেন? হয়তো আমাদের আর দেখা হবে না। কেন দেখা হবে না? আমাদের চারজনের বরদের বন্ধুত্ব হওয়া এখনো বাকি। তোর এয়ারের সাথে আমার বরের বন্ধুত্ব করিয়ে দেব না? পদ্মের কথাই আফিফ চমকে উঠল। সে অবাক দৃষ্টিতে আহির দিকে তাকালো। আহি পদ্মকে বলল, এ আর আমার কল্পনা, যার আর কোনো অস্তিত্ব নেই। তুই ভালো থাকিস শুধু। আহি পদ্মকে স্টেজে রেখেই নেমে গেল। এলোমেলো ভাবে সামনে হেঁটে যেতেই পদ্মের মা তার হাত ধরে বললেন, চলো আহি, তোমাকে খেতে বসিয়ে দিই। আহি পদ্মের মায়ের পিছু পিছু চলে গেল। পদ্মের বড় আপু আহির প্লেটে এটা ওটা বেড়ে দিচ্ছেন। আহির খাবারগুলো দেখেই বমি আসছে। সবই তার পছন্দের খাবার, কিন্তু যেখানে আফিফ তাকে এত বড় সারপ্রাইজ দিয়ে পেট ভরিয়ে দিয়েছে, সেখানে এই খাবার গলা দিয়ে নামার প্রশ্নই আসে না। তবুও আহি খাচ্ছে। তার প্রিয় মানুষ আর তার প্রিয় বান্ধবীর বিয়ের ভোজন সে করেই যাবে। আহিকে কাঁদতে কাঁদতে খেতে দেখে পদ্মের মা বললেন, কিরে, কাঁদছিস কেন আহি? আহি কাপা কণ্ঠে বলল, আন্টি, আমি বেশি ঝাল খেতে পারি না। আচ্ছা তাহলে যাও, মুখ ধুয়ে আসো। আহারে, ঝালে মেয়েটার চোখ মুখ ফুলে গেছে। আহি কোনো মতে ওয়াশরুমে গিয়ে গলগল করে সব বের করে দিল। শরীরে কোনো শক্তি আর অবশিষ্ট নেই। অনেকক্ষণ ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়েছিল সে। ইচ্ছে করছে এখনই পদ্মকে গিয়ে বলতে আফিফ শুধু তার, আর কারো না। আবার আফিফের মুখে পদ্মফুল সম্বোধনের কথাটা মনে পড়তেই তার বুক ফেটে যেতে লাগলো। দেওয়ালে কিছুক্ষণ মাথা ঠুকেও কষ্ট কমলো না আহির। ড্রাইভারকেও চলে যেতে বলেছে। এখন এই 3 ঘন্টার পথ সে কিভাবে পার করবে? বাইরে প্রচণ্ড বৃষ্টি। আহির মনে হচ্ছে আজই হয়তো তার মৃত্যু হবে। এই যন্ত্রণা তো মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। এর চেয়ে ভালো এখনই সে মরে যাক। প্রায় ঘন্টাখানেক পর আহি ওয়াশরুম থেকে বের হলো। ক্লাবে বিয়ে হচ্ছে না, পদ্মের চাচার বাসার নিস্তলার গ্যারেজে বিয়েটা হচ্ছে। খুব সাদামাটা বিয়ে। এটাই যেন এই এলাকার জন্য চমকালো। আহি আয়নায় নিজেকে একবার দেখে নিল। কি কমতি ছিল তার? পদ্মের চেয়ে সুন্দর আহি, এমনকি সে যথেষ্ট আকর্ষণীয় আর স্মার্ট। তাজওয়ারের মতো ছেলে আহির পিছনে ঘুরঘুর করছে। তাহলে আফিফ কি একবারও তাকে দেখলো না? কেন দেখলো না? আহি নিজেকেই প্রশ্ন করছে। ইচ্ছে করছে পদ্ম হয়ে যেতে। পদ্ম হয়ে যদি আফিফকে পাওয়া যেত। পদ্মের বাবা আফিফের হাতে পদ্মকে তুলে দিলেন।
পদ্মের বিদায়ের সময় ঘনিয়ে এলো। আপন মানুষগুলোর গলা জড়িয়ে কাঁদছে সে। আফিফ নিচে নেমে দাঁড়িয়েছে। আহির হঠাৎ কি হলো সে নিজেও জানে না। এতটুকুই জানে আজ সে আফিফকে তার মনের কথা জানিয়েই ছাড়বে। অনুমতি ব্যতীত আজ সে তার ভালোবাসা প্রকাশ করবে, নয়তো এই কথা মনে পুষে রাখলে দম বন্ধ হয়ে আসবে তার। আর এভাবে সে বাকি জীবন কাটাতে পারবে না। পরবর্তীতে কি হবে আহি জানে না, জানতেও চায় না। কিন্তু আজ আফিফকে এই কথা বলেই সে সামনে পা বাড়াবে। এরপর আর পেছন ফিরে তাকাবে না। আহি আফিফের সামনে এসে দাঁড়াতেই আফিফ চমকে উঠল। আহির চোখগুলো ফুলে গেছে। আফিফ স্থির দৃষ্টিতে সেই ফোলা চোখগুলোর দিকে তাকিয়ে আছে। আফিফের চোখ দুটিও কেমন অস্থির হয়ে আছে। এই অস্থিরতা কিসের? একটা মেয়ের মন ভেঙে দেওয়ার অস্থিরতা, নাকি নতুন জীবনে কোনো ঝড় আগমনের আভাস পাওয়াই এই অস্থিরতা? সে আহিকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। তার গলায় কথা আটকে গেছে। আহি বলল, আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাব আমি। চিন্তা করো না, কখনোই পদ্মকে আমি এর পরিচয়ে জানাবো না। কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে যাব। কেউ একজন বলেছে, মনের কথা লুকিয়ে রাখলে যন্ত্রণা বাড়ে, প্রকাশ করে ফেললেই শান্তি। আফিফ অবাক হলো। এই কথা আফিফ নিজেই কয়েক মাস আগে টাইমলাইনে লিখেছিল। তাহলে মেয়েটা কি তাকে এখনো মনে রেখেছে? মেয়েটা কি তাকে নীরবে অনুসরণ করে যাচ্ছে? আহি এবার বলল, তুমি সেদিন জানতে চাওনি আমি কে, কেন জানতে চাওনি তার জানার অধিকার নেই আমার। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি। আফিফ কিছু বলতে যাবে তখনই আহি তাকে থামিয়ে দিয়ে বলল, আমার আর কখনো তোমাকে দেখা হবে না আর। আমি আজ শুধু আমার ভালোবাসা হারাইনি, তোমার জন্য আমি আমার ছোটবেলার বান্ধবকেও হারিয়ে ফেলেছি। আমি আর কখনো পদ্মের সামনে দাঁড়াতে পারবো না। সহ্য হবে না আমার এত বছরের শখের মানুষটাকে সে কেড়ে নিয়েছে। আফিফ কাপা কণ্ঠে বলল, পদ্ম আমাকে ভালোবাসেনি, আমি পদ্মকে ভালোবেসেছি বলেই সে আমাকে ভালোবেসেছে। এখানে ওর কোনো অপরাধ নেই। তোমার সাথে যা হয়েছে সেটার জন্য কেউ অপরাধী নয়। ভাগ্যে হয়তো এটাই ছিল। তোমাকে নিয়ে আমি কখনোই কিছু ভাবিনি। তুমি যখন আমার জীবনে আসতে চেয়েছিলে তখন আমার জীবনটা একদম এলোমেলো ছিল। এমন জীবনে কারো আগমন সুখকর হয় না। আহি মলিন হেসে বলল, ভালো থাকবেন, পদ্মকেও ভালো রাখবেন। আহি তুমুল বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গেল। অন্ধকার রাস্তা। আহির সবুজ রঙের হালকা কাজের লেহেঙ্গাটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আফিফের গলা কাঁপছে। এই অপরাধ বোধ নিয়ে সে বাকি জীবন কিভাবে কাটাবে? তার সাহস নেই। সে হারিয়ে যাওয়া মেয়েটির মাথায় ছাতা এগিয়ে দেওয়ার, তাকে আটকানোর, তাকে একবার বলার, বৃষ্টি কমলে চলে যেও। আফিফ এবার পদ্মের দিকে তাকালো। পদ্মকে দেখেই তার ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে উঠল। মনে মনে বলল, আমি আমার পদ্ম ফুলকে হারাতে চাই না। ভেজা বাতাসে থরথর করে কাঁপছে আহি। গ্রামের বৃষ্টিস্নাত কর্দমাক্ত রাস্তায় পা ফেলার উপায় নেই। আহির জুতা জোড়া বারবার কাদায় আটকে যাচ্ছে, কিন্তু সে হেঁটেই যাচ্ছে। ঘোরের মাঝে এসে সামনে এগুচ্ছে। একবারও ভাবেনি এত রাতে সে পায়ে হেঁটে শহরে কিভাবে পৌঁছবে। বৃষ্টিতে ভিজে যাওয়ায় আহির লেহেঙ্গাটা আরো ভারী হয়ে গেছে। কাঁধ থেকে ওড়নাটা রাস্তায় ফেলে দিল আহি। কষ্টটা ধীরে ধীরে রাগে পরিণত হতে লাগলো তার। বাসায় তো সে এমনই করে, মন মতো কিছু না হলে জিনিসপত্র ছোড়াছুড়ি করবে। আর এখন তো তার সবচেয়ে প্রিয় সম্পদটিই তার কাছে নেই। হাতের ব্যাগটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল সে। আর হেঁটে যাওয়ার শক্তি নেই তার। পিচ ঢালা রাস্তায় উঠেই সেখানে ধপ করে বসে পড়ল আহি। লেহেঙ্গাটা খামছে ধরেছে সে। রাগ সব সেই লেহেঙ্গার উপরেই ছাড়ছে। চিৎকার করে অনেকক্ষণ কাঁদলো আহি। ভাগ্যিস জায়গাটা নিরিবিলি ছিল। গ্রামের পথ, অন্ধকার রাত, ভারী বর্ষণ। এই মুহূর্তে কাকপক্ষীরও রাস্তায় থাকার কথা নয়। হঠাৎ নিজের নিরাপত্তার কথা ভেবেই দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালো আহি। ব্যাগটা আবার রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে ফোনটা বের করলো। ফোনটা ভিজে যাচ্ছে। আহি যতটুকু পারছে বৃষ্টির ছাট থেকে ফোনটাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু সে অক্ষম। নিজেই যেখানে পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেছে সেখানে ফোনকে রক্ষা করবে কিভাবে?
মোজাম্মেল চাচার নম্বরে ফোন দিল আহি। ঘড়িতে রাত 10টা। শহরের মানুষ এত তাড়াতাড়ি ঘুমাবে না। মোজাম্মেল চাচা কল ধরতে দেরি করলেন না। আহি কাপা কণ্ঠে বলল, চাচা আমাকে একটু এসে নিয়ে যাবেন প্লিজ। মোজাম্মেল চাচা ব্যস্ত কণ্ঠে বললেন, মা আমি আসতাছি, তুমি চিন্তা কইরো না। সাহেব যখন শুনছে তুমি রাতে গ্রামে থাকবা তখন আমারে পাঠাই দিছে। আহির ফোন বন্ধ হয়ে গেল। আহি ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাস্তার পাশে জড়সড় হয়ে বসে পড়ল। মুহূর্তটা এত ভয়ঙ্কর ছিল যে আহি কখনোই ভুলতে পারবে না। সেদিন প্রায় 2 ঘন্টা পর মোজাম্মেল চাচা আহিকে নিতে আসেন। রাস্তায় অচেতন অবস্থায় লেহেঙ্গা পরা একটি মেয়েকে দেখে তিনি বুঝে ফেলেছিলেন মেয়েটি আহি। বাসায় পৌঁছতে 1.5 ঘন্টা লেগেছে মাত্র। ড্রাইভার রাস্তা খালি থাকায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে আসেন। পুরো রাস্তা ড্রাইভার আর মোজাম্মেল চাচা উদ্বিগ্ন ছিলেন। বাসায় আনার পর মুনিয়া খালা আহির কাপড় পাল্টে দেন। আহির শারীরিক অবস্থার অবনতি হতে দেখে রিজওয়ান কবির তাকে জরুরি বিভাগে নিয়ে যান। এত রাতে হাসপাতালে কোনো ডাক্তার উপস্থিত ছিল না। তাদের ফোন করতে হবে। রিজওয়ান কবির পরিচিত ডাক্তারকে ফোন করলেন, আর নার্সটা আপাতত আহিকে দেখে নাড়ি পরীক্ষা করে স্যালাইন দিল। এরপর ডাক্তার এসে চেক আপ করে গম্ভীর মুখে বলল, বৃষ্টিতে ভেজার জন্য অচেতন হয়নি, মনে হচ্ছে অন্য কিছু। আমাকে সময় দিন, আমরা আপনাকে জানাচ্ছি। আহিকে এরপর আইসিইউতে স্থানান্তর করা হলো। রিজওয়ান কবির প্রচন্ড রেগে আছেন। আহির কিছু হলে তিনি যে বিবাহিত দম্পতির সাথে খুব একটা ভালো কিছু করবেন না তা মোজাম্মেল চাচা তার কথার ধরনেই আঁচ করতে পেরেছেন। কিন্তু এখানে তো পদ্মের কোনো দোষ ছিল না। সে তো জানেই না আহি কেন চলে গেছে। উল্টো সে বিদায়ের সময় আহিকে অনেক খুঁজেছিল। এদিকে সালমা ফাউজিয়াও মুনিয়া খালার কাছ থেকে খবর পেয়ে মেয়েকে দেখতে এসেছেন। তিনি বারবার রিজওয়ান কবিরকে শাসাচ্ছেন। তার জন্যেই নাকি মেয়ের এই পরিণতি হয়েছে। অনেকক্ষণ পর ডাক্তার এসে জানালো আহি মাইল্ড স্ট্রোক করেছে, তবে এখন পুরোপুরি সুস্থ আছে। জ্ঞান ফিরতে সময় লাগবে। ডাক্তার এও বলে দিয়েছেন আহিকে যাতে কোনো রকম মানসিক চাপ দেওয়া না হয়। সেদিনের পর থেকেই আহি সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছে। আহিকে হাসপাতাল থেকে বাসায় আনার পরই লিনাশা তাকে দেখতে এলো। আহি লিনাশাকে ধরে অনেক কান্নাকাটি করলো। লিনাশা আহির হাত ধরে বলল, আগেই বলেছি জানিয়ে দে জানিয়ে দে। বোকার মতো চুপ ছিলি তুই। বোকা পদ্ম। আর পুষ্পকে আফিফের কথাটা জানাতে দিসনি। আজ যদি পদ্ম আফিফকে চিনতো তাহলে কি তোর ভালোবাসা কেড়ে নিত? ভুল তো তুই করেছিস। আফিফকে কেন মনে করবি তুই? ওকে এখনো ভালোবাসিস? এটা তোর একতরফা ভালোবাসা ছিল। আমি ওকে পাগলের মতো ভালোবেসেছি লিনু। লিনাশা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা আর উম্মাদের মতো ভালোবাসা দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তুই আফিফকে ভালোবাসিস সেটা হয়তো সে বুঝেছে, কোনো কারণে হয়তো তোকে মেনে নেয়নি। হয়তো তুই যখন ওর লাইফে আসতে চেয়েছিলি তখনও প্রস্তুত ছিল না। এরপর কি তুই আর ওর সামনে গিয়েছিলি? 2.5 বছরে একবারও তুই ওকে বলেছিস তুই এখনো ওর অপেক্ষায় আছিস? ও কি জানতো বিষয়টা আহি? ছেলেটা তোকে না করে দেওয়ার পর তুই আর দ্বিতীয়বার ওর সামনে যাসনি, তাহলে ও কিভাবে বুঝবে তুই ওকে এখনো ভালোবাসিস? বলতে পারিস এটা তোর ভাগ্যের দোষ। ও তো জানতো না তোর ওর প্রতি উন্মাদনা কেমন ছিল। জানলে তোকে কখনোই ফেলতে পারতো না। লিনাশা এর চেয়ে বেশি সান্ত্বনা দিতে পারবে না আহিকে, কিন্তু সেই সান্ত্বনা আহির কাছে তুচ্ছ। এত বড় ধাক্কা এত সহজে কাটিয়ে উঠতে পারবে না আহি। তার ভালোবাসা হারানোর রাগটা পদ্মের উপর ছাড়ল সে। সব দিক থেকে ব্লক করে দিল পদ্মকে। পদ্ম অনেকবার লিনাশাকে ফোন দিয়েছিল আহির খবর নেওয়ার জন্য। লিনাশাও টুকটাক কথা বলেই কল রেখে দিয়েছে। আহির ব্যাপারে খোলাখুলিভাবে কিছুই বলেনি। এদিকে আহির দিনগুলো কেমন উস্কো খুস্কো ভাবেই কাটছে। সারাদিন তার একা একা ছাদে বসে থাকা, খাওয়া দাওয়ার অনিয়ম, মাঝরাতে অস্বাভাবিক আচরণ রিজওয়ান কবিরকে ভাবিয়ে তুলছে। এরপর আহিকে ডাক্তার দেখানো হলো। 1 মাস পরও আহির কোনো পরিবর্তন হলো না। সে সারাদিন অফিসের ভাস্কর চটির সামনে বসে নিজে নিজে কথা বলেই সময় পার করত।
একদিন বিকেলে কলিং বেলের শব্দ শুনে মুনিয়া খালা দরজা খুলে দিয়েই থমকে গেলেন। রিজওয়ান কবিরের পাশে দাঁড়িয়ে আছে লাবণী মেহেরা। লাবণীকে দেখে মুনিয়া খালা চমকালেন খুব। এই মেয়ে বধূ সাজে কেন? রিজওয়ান কবির আহিকে ডাকলেন। আহি নিচে নেমে লাবণীকে দেখে মুচকি হেসে বলল, আপু আপনি কখন এলেন? মুহূর্তেই আপাদমস্তক লাবণীকে দেখে আহি ভ্রুকুচকে বলল, আপনি বিয়ের শাড়ি পরে। লাবণী আহির কাছে এসে থুতনিতে হাত রেখে বলল, এখন থেকে আমি তোমার আপু নই, আমি তোমার মা। আহি কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, আর ইউ ক্রেজি? রিজওয়ান কবির মেয়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললেন, ক্রেজি? হোয়াট? আহি, তুমি লাবণীর সাথে ভদ্রভাবে কথা বলবে। এবার লাবণী আহিকে জড়িয়ে ধরে বলল, ধীরে ধীরে শিখে যাবে, আমি আহিকে শিখিয়ে দেব। আহি লাবণীকে সরিয়ে দিয়ে নিজের ঘরে চলে এলো। এরপর লিনাশার নম্বরে কল করলো। লিনাশা প্রায় সাথে সাথেই কলটা রিসিভ করলো। আহি কিছু বলতে যাবে তার আগেই লিনাশা বলল, আহি তুই আমার পুরো লাইফটা এলোমেলো করে দিয়েছিস। আহি লিনাশার ঝাঁঝালো কণ্ঠের প্রতি উত্তরে বলল, লিনু কি বলছিস এসব? লিনাশা বলল, বাবা হসপিটালে ভর্তি, তোর বাবা আমার বাবাকে খুন করতে চেয়েছে। লিনু আমি। লিনাশা আহিকে থামিয়ে দিয়ে বলল, চুপ, তোর সাথে বন্ধুত্ব করাই আমার ভুল সিদ্ধান্ত ছিল। বাবা মা আমাকে কতবার বারণ করেছিল সেই ক্রিমিনালের মেয়ের সাথে বন্ধুত্ব করিস না, কিন্তু আমি শুনিনি। এখন কি করলো তোর বাবা? আমার আপুকে বিয়ে করে নিয়ে গেল। তার লোক এসে আমার বাবা মাকে মেরেছে। বাবা তাদের বিয়ে মেনে নিচ্ছিল না দেখে মিস্টার রিজওয়ান কবির আমার বাবাকে মেরেছে। শুধু বাবাকে মারেনি, মাকেও মেরেছে। পুরো সোসাইটিতে আমাদের নাম খারাপ করে দিয়ে গেছে, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। সব কিছুর জন্য তুই দায়ী। তুই যার জীবনে যাবি তার জীবনটাই এলোমেলো হয়ে যাবে। আফিফের কপাল ভালো ছিল তাই তোর মতো মেয়ের কাছ থেকে বেঁচে গেছে। আহি ফুপিয়ে কেঁদে উঠল। লিনাশা আহির কান্নার শব্দ পেয়েই কল কেটে দিল। রিজওয়ান কবির আর লিনাশার বড় আপু লাবণী মেহেরার অনেক দিনের সম্পর্ক ছিল। লাবণীকে পছন্দ করতেন বিধায় সালমা ফাউজিয়াকে তালাক দিয়েছিলেন তিনি। আহির চেয়ে মাত্র 4 বছরের বড় লাবণী। এবছরেই অনার্স শেষ করে রিজওয়ান কবিরের কোম্পানিতে চাকরি নিয়েছে। তাদের সম্পর্কের কথা লিনাশার মা রুনা খানম জেনে যান। লাবণীকে শাসন করার জন্যে তার গায়ে হাত তুলেছিলেন তিনি। কারণ প্রথমত রিজওয়ান কবির তার বাবার বয়সী, দ্বিতীয়ত রিজওয়ান কবির একজন অসৎ চরিত্রের লোক, যেটা চট্টগ্রামের প্রায় সবারই জানা। এমন একটা লোকের সাথে সম্পর্ক মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু লাবণী সেই শাসনের প্রতিশোধ নিয়েছে রিজওয়ানের লোকেদের দিয়ে, নিজের বাবা মাকে মার খাইয়ে। সম্ভ্রান্ত পরিবারের মহিলা রুনা খানম, আপন স্বামী যেখানে কখনো তার গায়ে হাত তোলেনি, সেখানে বাইরের কিছু লোক এসে তাকে মারছে। এটা মেনে নিতে পারেননি। এখন তিনি অস্বাভাবিক আচরণ করছেন। লিনাশা মাকে একা সামলাতে পারছে না। নিকট আত্মীয়রা এসে মিসেস রুনাকে গ্রামের বাড়ি নিয়ে যান। এদিকে লিনাশার বাবা ফখরুল হক মেয়ের সম্পর্কের কথা জেনে যাওয়ার পর মেয়েকে কিছুই বলেননি, শুধু শান্তভাবে বুঝিয়েছিলেন। কিন্তু লাবণী বাবার কথার অমান্য হয়ে রিজওয়ান কবিরকে বিয়ে করে ফেলল। ফখরুল হক লাবণীর বিয়ের খবর শুনে রিজওয়ান কবিরকে গালিগালাজ করলেন। এজন্যেই রিজওয়ান কবির তাকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন। এরপর গুরুতর অবস্থায় ফখরুল হককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। স্ট্রোক করেছিলেন তিনি। তার মস্তিষ্ক একদমই কাজ করছে না। ডাক্তাররা জানিয়ে দিয়েছে 24 ঘন্টার মধ্যে তার সাড়া না পেলে তাকে মৃত ঘোষণা করা হবে। রাত 11টায় পুষ্পের কল দেখে আহি চমকে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে পুষ্প বলল, আহি, লিনুর বাবা আর নেই। আহি খবর পেয়েই হাসপাতালে চলে এলো। এখান থেকেই লিনাশার বাবাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আহি লিনাশাকে দেখে তার কাছে এসে বলল, লিনু, পুষ্প আমাকে ফোন বলল। লিনাশা আহিকে থামিয়ে দিয়ে বলল, আমার বাবা মারা গেছে, এটাই তো বললো, তাই না? শুনেছিস? খুশি হয়েছিস? কি বলছিস এসব তুই? তোর বাবা একজন খুনি, তুই খুনির মেয়ে।
আহি লীনাশার হাত ধরতে যাবে তার আগেই লীনাশা আহির গালে চর বসিয়ে দিল। আহি গালে হাত দিয়ে লীনাশার দিকে তাকালো। লীনাশা আঙ্গুল তাক করে বলল, আই হেট ইউ, জাস্ট হেট ইউ আহি। তোর সাথে বন্ধুত্ব করার পরিণাম এত খারাপ হবে জানলে আমি তোর দিকে কখনোই ফিরেও তাকাতাম না। আমি আজ আমার বাবাকে হারিয়েছি তোর জন্য। একটা জলজান্ত সুস্থ মানুষ এক রাতেই শেষ হয়ে গেছে তোর জন্য। আমার মায়ের গায়ে হাত তুলেছে তোর বাবার লোকেরা। আমার সব শেষ হয়ে গেছে শুধু তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। তুই একটা অশুভ, তোর ভাগ্য যেমন তুই তেমন। আর কখনো আমার সামনে এসে দাঁড়াবি না, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আহি মাথা নিচু করে কাঁদছে। সে লীনাশার কাছে এসে বলল, তুইও আমাকে একা করে দিচ্ছিস লিনু, প্লিজ। লীনাশা গম্ভীর সুরে বলল, আর একটা কথা, আমি আর মা এই শহরে আর থাকবো না, থাকার মতো অবস্থায় আর নেই। পুষ্প এগুলো জানে না, আল্লাহর দোহাই লাগে এই কথা আর কাউকে বলিস না। স্কুল গ্রুপ, কলেজ গ্রুপের কোনো বন্ধুরা যাতে না জানে আমার আপু তোর বাবাকে বিয়ে করেছে। অন্তত এটা সিক্রেট রেখে আমাকে উদ্ধার করিস। প্রথমে মা, তারপর ভালোবাসা, আর আজ প্রিয় বান্ধবীকেও হারিয়ে ফেলেছে আহি। নিজেকে এর চেয়ে বেশি নিঃস্ব কখনোই মনে হয়নি তার। বেশি সুখ পেয়েছিল এতদিন, অতি সুখ তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আহি বাসায় ফিরে দেখলো লাবণী হাত ভর্তি চুড়ি পরে বসে আছে। তার সামনে আংটির বক্স, যে বক্সটি থেকে এক একটি আংটি বের করে আঙ্গুলে পরে দেখছে। আহি ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনি কি জানেন আঙ্কেল মারা গেছেন? আহির কথা শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে বসে রইল লাবণী। তারপর আহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবার আয়ু যদি কম থাকে আমার কি করার আছে? আমি আপনাকে দেখে অবাক হচ্ছি। আপনার মতো জঘন্য মেয়ে আমি একটাও দেখিনি। লাবণী একগাল হেসে বলল, আমি এখন আর লাবণী মেহেরার নই, আমি মিসেস লাবণী রিজওয়ান কবির। আচ্ছা দেখো তো, তোমার বাবা আমার জন্য কতগুলো ডায়মন্ডের রিং এনেছে, আমার বিয়ের গিফট। তুমি একটা পছন্দ করো, এতগুলো দিয়ে আমি কি করব? একটা তুমিও নাও। আহি ডায়মন্ডের বক্সটি হাতে নিয়ে মেঝেতে ফেলে দিল, আর সাথে সাথেই আংটিগুলো পুরো ঘরে ছড়িয়ে পড়ল। লাবণী চেঁচিয়ে বলল, কত লাখ টাকার রিং ছিল জানো? আহি বলল, জানি, বরং দেখতে দেখতেই বড় হয়েছি। আপনি হয়তো হঠাৎ দেখেছেন, তাই হজম করতে পারছেন না। হজম করার জন্য নিচে বসে আংটিগুলো কুড়িয়ে নিন, অ্যান্ড ফার্দার আপনার আদিক্ষেতা আমাকে দেখাবেন না। আর আমার মা হওয়ার চেষ্টা তো কখনোই করবেন না। আই হেট ইউ মিসেস লাবণী। লাবণী আহির কথায় অট্ট হাসি দিয়ে বলল, তুমি একটু আগে আমাকে জঘন্য মেয়ে বলেছ, আমি তোমাকে শীঘ্রই আমার সেই জঘন্য রূপটা দেখাবো। আহির দিন কাটছে যন্ত্রের মতো। বেলা করে ঘুম ভাঙছে, দুপুরে নাস্তা করে আবার ঘুমাচ্ছে। সন্ধ্যায় ঘুম ভাঙলে আফিফের ভাস্কর্যের সাথে কথা বলে সময় কাটাচ্ছে। রাতে খোলা চুলে ছাদের মেঝেতে শুয়ে আকাশ দেখছে। মনিয়া খালা আহির চিন্তায় অস্থির। চুনি আহিকে দেখলেই পালিয়ে যায়, চোখগুলো ফুলে থাকে তার। চুনির মনে হয় তার ভেতরে লীনাশার বাবার আত্মা ঢুকে গেছে। সে লাবণীকে এই কথা বলতে বলতে তার মাথা খেয়ে ফেলছে। লাবণী নিজেও আহির ব্যবহারে বিরক্ত। আজ সে আহির ঘরে বিনা অনুমতিতেই ঢুকে পড়ল। রুমে ঢুকে দেখলো আহি একটা ভাস্কর্য জড়িয়ে ধরে রেখেছে। আহিকে এই অবস্থায় দেখে লাবণী বলল, তুমি কি পাগল হয়ে গেছো আহি? আহি লাবণীর কথায় চমকে উঠল। লাবণী বলল, কার ভাস্কর্য এটা? আহি ভাস্কর্যটিকে আড়াল করে দাঁড়ালো। লাবণী বাঁকা হেসে বলল, নিশ্চয়ই এই ভাস্কর্য তোমার প্রাণে আটকে আছে। যদি তোমার এই প্রাণটা কেড়ে নিই, তাহলে তুমি আমার জঘন্য রূপ সম্পর্কে জানতে পারবে। আহি ভ্রুকুচকে তাকিয়ে আছে লাবণীর দিকে। লাবণী রুম থেকে বেরিয়ে গেল। আহি সাথে সাথেই দরজাটা বন্ধ করে দিল। আফিফকে নিয়ে আঁকা ছবি, জিনিসপত্র সবকিছুই সে লুকিয়ে ফেলল। শুধু ভাস্কর্যটি লুকানোর স্থান খুঁজে পেল না।
লাবণী একটু পর দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। আহি তা দেখে মুখ চেপে কাঁদছে। এই ভাস্কর্যটি যদি তার কাছ থেকে সরিয়ে নেয় তাহলে সে পাগল হয়ে যাবে। এটাই তো আফিফের প্রতিচ্ছবি। দরজা ভেঙে রুমে ঢুকলেন রিজওয়ান কবির। আহির রুমে সেই ভাস্কর্যটি দেখে আহির কাছে জিজ্ঞেস করলেন, কার ভাস্কর্য এটা? আহি কাপা কণ্ঠে বলল, আমি ভালোবাসি একটা ছেলেকে, ওর ভাস্কর্য বানিয়েছিলাম। কি করে ছেলেটা? আহি মাথা নেড়ে বলল, বলবো না। আহি কাপা কণ্ঠে বলল, ও জানেই না আমি ওকে ভালোবাসি। লাবণী রিজওয়ান কবিরের কাছে এসে নিচে হাতে স্বামীর কোমরের বেল্টটা খুলে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, মেয়েকে শাসন করতে শেখো, বেশি আশকারা দিয়ে মাথায় তুলে ফেলেছো। আহি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মনিয়া খালা দৌড়ে ঘরে ঢুকে রিজওয়ান কবিরের পা ধরে বললেন। লাবণী বলল, একটা রাস্তার ছেলেকে ভালোবেসে তার প্রতিমূর্তি বানিয়ে ঘরে তুলেছে, আর তুমি বলছো ছোট মানুষ। আহি চেঁচিয়ে বলল, ও রাস্তার ছেলে না, আপনি রাস্তার মেয়ে। আহির কথাটি মুখ থেকে বের করতে দেরি রিজওয়ান কবিরের বেল্টের আঘাত তার শরীরে পড়তে দেরি হলো না। জীবনে প্রথম আহির বাবা মেয়ের গায়ে হাত তুলেছেন, তাও আবার বেল্ট দিয়ে মেরেই সেই অত্যাচারের সূচনা ঘটিয়েছেন। এই মুহূর্তে আহির শরীর চলে যাচ্ছে। রিজওয়ান কবির আহির দিকে আঙ্গুল তাক করে বললেন, একবার এই ছেলের পরিচয় জানতে পারলে তার লাশ তোমার সামনে এনে রাখবো। ভুলেও সেই ছেলে তোমার মনে যাতে বেঁচে না থাকে। তোমার জন্য আমি অনেক আগেই তাজওয়ারকে পছন্দ করে রেখেছি। তোমার বর্তমান, ভবিষ্যৎ, ভালোবাসা সবটাই যেন তাজওয়ার হয়। রিজওয়ান কবির কথাটি বলেই চলে গেলেন। লাবণী আহির দিকে ঝুঁকে দাঁড়িয়ে বলল, আমার জঘন্য রূপ কেমন লেগেছে আহি? মারটা হজম হয়েছে নাকি হজম করার জন্য এই ভাস্কর্যটাই ভেঙে দেব? আহি কাপা শরীর নিয়ে বিছানা ছেড়ে উঠে ভাস্কর্যটির সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ, ও এমনিতেই কখনো আমার হবে না, অন্তত এটা আমার সাথে থাকুক। আপনি যা বলবেন আমি সব মেনে নিব। এই ভাস্কর্যটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, প্লিজ এটা ভাঙবেন না। লাবণী লোহার গারদ নিয়ে এসেছিল সাথে করে, সেটা হাতে নিয়েই ভাস্কর্যের এক হাত ভেঙে দিল। আহি তাকে আটকাতে যাবে, তখনই লাবণী বলল, সবে তো শুরু আহি, আমার আরো জঘন্য রূপ তুমি দেখবে। আহি লাবণীর পায়ের কাছে বসে বলল, প্লিজ, আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আমি ওকে হারিয়ে ফেলেছি, এটা ভেঙে গেল, আমি কিভাবে বাঁচবো? তো মরে যাও। লাবণী নিজের সর্বশক্তি দিয়ে ভাস্কর্যটিতে কয়েকটা আঘাত করল। ভাস্কর্যটি আহির চোখের সামনে গড়িয়ে গেল। লাবণীও চলে গেল। আহি অঝোর ধারায় কাঁদছে, চিৎকার করে কাঁদছে। তার কান্নার শব্দ নিস্তলা পর্যন্ত পৌঁছে গেছে। মনিয়া খালা ছড়িকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আর মিনমিনিয়ে বলছেন, আল্লাহ, মেয়েরারে বাঁচাও, এই জানোয়ারগুলো থেকে মুক্তি দাও। আহি রাতে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। লাবণী সকালে ঘরে এসে দেখলেন আহি মেঝে হাতড়াতে কাঁদছে। আহির পাগলামো দেখে লাবণী লিনাশাকে কল করলো। লিনাশা বোনের সাথে কথা বলতে আগ্রহী ছিল না, কিন্তু আহির শোচনীয় অবস্থার কথা শুনে আহিদের বাসায় আসতে বাধ্য হলো। লিনাশা এসেই আহিকে শান্ত করালো। আহি লিনাশার হাত ধরে বলল, তুই ঠিক বলেছিস লিনু, আমি অশুভ, সব হারিয়ে ফেলেছি আমি। আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। এখন আমি কিভাবে মরবো বল? ফ্যানে ঝুলে যাব, ছাদে থেকে পড়বো, কোনটা করব? লিনাশা আহির হাত ঝাঁকিয়ে বলল, তুই কি পাগল হয়ে যাবি নাকি? সোনাহি, যেই ভালোবাসা তোর জন্য নিষিদ্ধ হয়ে গেছে তাকে আর কারোর সামনে প্রকাশ করতে চাবি না, এটাই তোর জন্য ভালো হবে। সব কিছুর একটা সীমা থাকে, তোর ভালোবাসা সীমা ছাড়িয়ে যাচ্ছে। বেহায়া হয়ে যাস না, এমন বেহায়াদের কেউ ভালোবাসে না। আর মরে গিয়ে কী লাভ হবে? আফিফ ঠিকই পদ্মের সাথে সুখে সংসার করবে, দহন হবে তোর। এটা কি দহন না? একদিন ঠিকই সব মায়া কেটে যাবে। মানুষ কেউ কাউকে বেশি দিন মনে রাখে না। এটা তোর আবেগ, আমি আসতাম না আজ, কিন্তু বাধ্য হয়ে এসেছি। প্লিজ আহি, আমাকে আর বাধ্য করিস না। আমার তোকে দেখলে মায়াও হয়, আবার ঘৃণাও হয়। আমাকে শক্ত হতে দে। আমি আমার বাবাকে হারিয়েছি, মা জানে না তোর বাসায় এসেছি।
জানলে অনেক সমস্যা হবে। তুই নতুন বন্ধু পাবি, ভালোবাসাও পাবি। সুন্দর তুই, একটা না একটা চলেই আসবে। আহি কাপা কণ্ঠে বলল, আমার বিন্দু বিন্দু করা ভালোবাসার মূল্য তোদের কারোর কাছে নেই। কি চমৎকারভাবে বললি, একটা না একটা চলেই আসবে। দেখতে মনে হচ্ছে এটা আবেগ, কিন্তু আমার আবেগ আমাকেই খেয়ে ফেলছে। আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে তোরা বুঝবি না। আমি আর কাউকে বলবো না, এটাই শেষ। আমার ভালোবাসা, আমার অনুভূতি আমার মৃত্যুতেই এই পৃথিবী ছাড়বে। আমি শেষ মুহূর্ত অবধি আফিফকে ভালোবাসা ছাড়বো না। যেদিন আমার মৃত্যু হবে, আফিফ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হারাবে। আফিফকে ভালোবাসার জন্য আমার কারো অনুভূতির প্রয়োজন নেই। কারো চাওয়া না চাওয়া আমার ভালোবাসার সমাপ্তি ঘটাতে পারবে না। আমি বেহায়া হই আর যাই হই, আমি কখনো ওর সামনে দাঁড়াবো না, ওর কাছে অধিকার চাইবো না। কিন্তু ভালোবাসার অধিকার আমারই আছে। পদ্মও পারবে না আমার চেয়ে বেশি ভালোবাসতে। তোর বাবা অন্যের সংসার ভেঙেছে, এখন তুইও ভাঙবি? ছি লিনু, পদ্মকে আমি কষ্ট দিতে পারবো না। পদ্মর জায়গায় অন্য কেউ হলে আমি হয়তো জোর করেই আফিফকে নিজের করে নিতাম, হয়তো বা নিতাম না, জানি না কি করতাম, মাথা ঠিক নেই আমার। কিন্তু পদ্ম আমার বান্ধবী, আমি ওকে ভীষণ ভালোবাসি। সেই জন্যই তো আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। না হবে কথা, না হবে দেখা, না মরণ যন্ত্রণার সুযোগ পাবো। দূরত্বই আমাদের ভাগ্যে আছে। আমি কাঁদবো, ভালোবাসবো, কিন্তু পদ্ম আফিফের সংসারে ঝামেলা করব না। আহি বারান্দায় এসে দাঁড়িয়েছে। আজ সে অলকানন্দার চারা কিনে এনেছে। মানুষটা তার না হোক, কিন্তু তার ভালো লাগাগুলো তো তার সাথেই থাকবে। এভাবেই মিষ্টিভাবে দূর থেকে ভালোবাসে সে আফিফকে। ছোট ছোট অলকানন্দা ফুল ফুটেছে চারায়। আহি সেগুলো আলতো হাতে ছুঁয়ে দিতে দিতে বলল, প্রিয় অলকানন্দ, আমি তোমাকে ভালোবাসতে এতটাই মগ্ন ছিলাম যে তোমাকে বলার সুযোগটাই হাতছাড়া করে ফেলেছি। আমি তোমাকে দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাকে চোখের সামনে বসিয়ে রাখার সুযোগটাই হারিয়ে ফেলেছি। আমি তোমাতে ডুব দিয়েছিলাম, খেয়াল করিনি তুমি এতটা গভীর হবে। তোমার এই গভীরতা আমাকে সাঁতার ভুলিয়ে দিয়েছিল, আর আমি তলিয়ে গেলাম। তুমি কি কখনোই আমার প্রেমে পড়োনি? আমার কৌতূহলী আবেগ, তোমাতে আটকে থাকা মন, আমার ব্যস্ত চোখ কিছুই কি তোমাকে আকর্ষণ করেনি? আমি কি তোমার কিছুই ছিলাম না? আমি তবে কাকে ভালোবেসেছি যার মনে কখনো আমি ছিলামই না? 4 বছর পর আফিফের মুখোমুখি হলো আহি। মানুষটাকে দেখেই তার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। যাকে আহি 4 বছর আগে পিছনে ফেলে এসেছিল, সে কল্পনাও করতে পারেনি সেই মানুষটা আবার তার সামনে এসে দাঁড়াবে। আহির চোখ ছলছল করছে। আফিফ এখনো আহিকে খেয়াল করেনি। সে ব্যস্ত তার হাতে থাকা কাগজপত্র দেখায়। এদিকে রাত আহিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে সামনে তাকালো। আহির সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সে কিছুদিন আগেও ক্যাম্পাসের গেটের সামনে দেখেছিল। আহি নিজেই রাতকে দেখিয়ে দিয়েছিল। তাহলে সেদিন আফিফের ক্যাম্পাসের সামনে দাঁড়ানো কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। তার সাথে এখনো হয়তো এই ক্যাম্পাসের কোনো যোগসূত্র আছে। রাত এতটুকু জানে আফিফ আর আহি একই ডিপার্টমেন্টে। এখন যদি আফিফ ভার্সিটির প্রফেসর হয়, তাহলে আহির মানসিকভাবে আরো কষ্ট সহ্য করতে হবে। যন্ত্রণাদায়ক অতীত যদি বর্তমানে চলে আসে, তাহলে বর্তমানটাই এলোমেলো হয়ে যায়। আহি তো আফিফকে অতীত আর কল্পনার মাঝেই রাখতে চেয়েছিল। তাহলে কেন এই মানুষটা আবার তার সামনে এলো? তার কি আরো কষ্ট পাওয়া বাকি আছে? এই মুহূর্তে আহির মনে হচ্ছে সে শূন্যের উপর ভাসছে। পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া প্রবাদটি সে আজ অনুভব করতে পারছে। আদতেই মাটি সরে না গেলেও তার মনের শূন্যতা পৃথিবীর ব্যস্ততাকে ক্ষণিকের জন্য থামিয়ে দিয়েছে। আহির অস্থির মনটা মস্তিষ্কের স্নায়ুকোষগুলোকে দুর্বল করে দেওয়ার জন্য প্রতিযোগিতা করছে। আহির প্যানিক অ্যাটাক আসার সম্ভাবনা আছে। খালি চোখে আহিকে দেখে কেউ বুঝবেই না তার মনের অবস্থা, কিন্তু রাত সূক্ষ্মভাবে দেখছে তাকে। আহির হাত কাঁপছে। রাত আহির কাছে এসে তার হাত ধরে তাকে নিচের দিকে ফিরালো। আহি রাতের দিকে তাকিয়ে চড়ে চড়ে শ্বাস নিতে লাগলো। রাত চাপা স্বরে বলল, আহি রিল্যাক্স, প্লিজ নিজেকে শক্ত কর। তোর অবস্থা দেখলে ছেলেটা বুঝে যাবে তুই এখনো তাকে মনে রেখেছিস। এমন হয় না আহি,
ওর সামনে তুই দুর্বল হতে পারবি না। আহি কাপা কণ্ঠে বলল। আমার এমন লাগছে কেন রাত? রাত আহির 2 হাত শক্ত করে নিচের হাতে আবদ্ধ করলো, তারপর মুচকি হেসে বলল। আমার এখন ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরতে। আহি রাতের কথা শুনে চোখ বড় বড় করে তার দিকে তাকালো। রাত আবার বলল। আহি, আমি তোকে ভালোবাসি। আহি রাতের হাত ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো, ভ্রুকুচকে বলল। কি বললি? রাত হেসে বলল। আলহামদুলিল্লাহ, তোকে শান্ত করাতে পেরেছি। আহি মলিন হেসে বলল। তুই আসলেই আমার মেডিসিন। আহি উল্টো দিকে ঘুরে দাঁড়ালো, পেছনেই আফিফ দাঁড়িয়ে আছে, তাই আহি আর পিছনে তাকালো না। কিন্তু ভাগ্যটা আজ তার বিপক্ষেই দাঁড়িয়েছে। হঠাৎ পেছন থেকে তার নাম ধরে মেয়েলি কণ্ঠে কেউ একজন ডাক দিল। আহি কণ্ঠটা শুনেই চমকে উঠল। আহি পেছন ফিরে তাকানোর সাহস পাচ্ছে না, কিন্তু আবার সেই কণ্ঠটি আহির নাম ধরে ডাকলো। এবার আর ডাকটি উপেক্ষা করা সম্ভব নয়। আহি পেছন ফিরে তাকাতেই সামনে থাকা মেয়েটির চোখে আনন্দ অশ্রু ভিড় করলো। আহিও মেয়েটির দিকে তাকিয়ে নিজের অশ্রু আটকে রাখতে পারল না। দুজনেই প্রায় আবেগী হয়ে গেছে। এবার দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পদ্ম চোখের পানি মুছে আহির দিকে তাকালো, কাপা কণ্ঠে বলল। কোথায় হারিয়ে গিয়েছিলি তুই? কত খুঁজেছি তোকে। একটা কল দেওয়া কি যেত না? কত স্বপ্ন দেখেছিলাম আমরা, সব ভুলে গেলি আহি? আহি পদ্মের হাত ধরে বলল। আমি কখনো তোদের ভুলতে পারিনি। তোরা আমার কাছে বেস্ট ছিলি। বেস্ট? এটাকে বেস্ট বলে? এভাবে যোগাযোগ শেষ করে দূরে চলে যাওয়ার কোনো মানে হয়? সবার কাছেই ফোন আছে এখন, একটা কলও কি দেওয়া যেত না? আমি তো তোকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তুই আমাকে ব্লক করে দিয়েছিলি। কেন আহি? আমার অপরাধ কি ছিল? তোর কোনো অপরাধ ছিল না, আমি অপরাধী। এখন কারণ জানতে চাস না প্লিজ। এতটুকু জেনে রাখ, আমার পারিবারিক অবস্থা ভালো ছিল না, আর আমিও ভালো ছিলাম না। পদ্ম আহির হাতে কপাল ঠেকিয়ে বলল। আমার আজ এত খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এখন বল, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো, এই মুহূর্তে আরো বেশি ভালো আছি। কত বছর পর তোর সাথে দেখা হলো। তুই এমন শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না নাকি? শুনেছি বাইরের দেশে গেলে মানুষ মোটাসোটা হয়ে ফিরে, আর তোকে দেখে মনে হচ্ছে সেই দেশে দুর্ভিক্ষ ছিল। আহি পদ্মের দিকে তাকিয়ে মলিন হেসে তাকে জড়িয়ে ধরলো আর মনে মনে বলল। জগতের দুর্ভিক্ষ আমার মনের দুর্ভিক্ষের কাছে হেরে গেছে পদ্ম। যদি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আর চাঁদ ঝলসে যাওয়া রুটির মতো মনে হয়, তবে আমার প্রণয় বিরহে পৃথিবী মরুভূমি, আর পদ্মফুল সেই মরুভূমিতে ওঠা ধূলিঝড়। আহি এবার পদ্মকে ছেড়ে দিয়ে বলল। তুই তো ভীষণ সুন্দর হয়ে গেছিস, তোর রূপের রহস্য কি? পদ্ম লাজুক হেসে পেছন ফিরে তাকালো। আহিও পদ্মের দৃষ্টি অনুসরণ করলো। আফিফ এতক্ষণ শান্ত দৃষ্টিতে 2 বান্ধবীর উষ্ণ আলিঙ্গন দেখছিল। 2টি তৃষ্ণার্ত প্রাণকে জল খুঁজে পাওয়ার আনন্দে মত্ত দেখে আফিফের মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। পদ্ম আফিফের কাছে এসে তার হাত ধরে তাকে আহির মুখোমুখি এসে দাঁড় করালো। রাত একপাশে দাঁড়িয়ে আহির দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আল্লাহ, আহিকে ধৈর্য ধরার শক্তি দাও, ও অন্তত দুর্বল না হোক। এবার পদ্ম আফিফকে বলল। আফিফ, ও আমার ছোটবেলার বান্ধবী আহি। আপনার মনে আছে ও আমাদের বিয়েতে এসেছিল? পদ্মের কথা শুনে আফিফ সেকেন্ড খানিক আহির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। পদ্ম বলল। আমি আপনাকে ওর কথা বলতাম, হুট করে মেয়েটা গায়েব হয়ে গিয়েছিল। পদ্ম এবার আহির হাত ধরে বলল। এখন আর পালাতে পারবি না তুই। আফিফ গলা খাকারি দিয়ে পদ্মকে উদ্দেশ্য করে বলল। তুমি কথা বলো, আমি কাজ শেষ করে আসছি। আফিফ দ্বিতীয়বার আর আহির দিকে তাকানোর সাহস পেল না। তার মনটা কেমন যেন কচকচ করছে। সে সোজা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে ঢুকে পড়ল, কিন্তু আহির চোখ দুটি এখনো আফিফের যাওয়ার পানেই স্থির। তার চোখ জোড়া আবার ছলছল করে উঠল। লজ্জা আর জড়তায় তার গলায় কথা আটকে গেছে। সে মনে মনে ভাবছে, যদি একবার জানতো তাকে আবার কোনো একদিন আফিফের মুখোমুখি হতে হবে,
তাহলে 4 বছর আগে সেই বর্ষার রাতে কখনোই তার মনে জমিয়ে রাখা কথাগুলো সে আফিফকে জানাতো না। মনের কথা মনেই রেখে দিত। পদ্মের কথায় আহির ঘোর কাটল। সে জিজ্ঞেস করলো, তোর সাথে নীলুর কিছু হয়েছে? আহি নাসূচক মাথা নেড়ে বলল, এখন এসব কথা রাখ, আগে বল তুই এখানে কি করছিস? পদ্ম বলল, এখানে আমি আমার কাজে আসিনি, আফিফের কাজে এসেছি। আহি ভ্রুকুচকে বলল, উনি কি এখানে চাকরি নিয়েছে? পদ্ম হেসে বলল, না, আফিফ এবছর মাস্টার্সে ভর্তি হয়েছে। পদ্মের কথা শুনে আহির বুকটা কেঁপে উঠল। সে পদ্মকে আর কিছু জিজ্ঞেস করতে পারল না। সে যত দূর জানে আফিফ 4 বছর আগে অনার্স শেষ করেছিল। তাহলে 4 বছর পর সে মাস্টার্সে কেন ভর্তি হতে এসেছে? যাই হোক, ভর্তি হচ্ছে, কিন্তু সেই মুহূর্তেই বা কেন, যখন আহিও মাস্টার্সে ভর্তি হয়েছে? কয়েকদিন আগে জানলে আহি কখনোই এখানে ভর্তি হতে আসতো না। হঠাৎ পুষ্প কোথা থেকে এসে পদ্মকে দেখে চমকে উঠল। সে চোখ বড় বড় করে বলল, পদ্ম, আমাদের নওশিন পদ্ম যে। পুষ্প গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে রইল। পদ্ম পুষ্পের এমন কাণ্ড দেখে হেসে বলল, কেমন আছিস তুই? পুষ্প ভাব নিয়ে বলল, আমি তো সবসময় ভালো থাকি। পলিয়াপু গ্রুপে আমার চেয়ে সুখী কেউ নেই। পদ্ম পুষ্পকে জড়িয়ে ধরল। পুষ্প পদ্মের গাল টেনে দিয়ে জিজ্ঞেস করল, তো এখানে কেন তুই? 4 বছর পর আবার নতুন করে পড়াশোনা শুরু করতে এসেছিস নাকি? তোর ঝগড়ুটি শাশুড়ি এত ভালো হলো কবে থেকে রে? পদ্ম হেসে বলল, আরে না, আমার বরের সাথে এসেছি। পুষ্প অবাক হয়ে বলল, দুলাভাই কি আমাদের ক্লাস পাবে নাকি? ধুর, ও মাস্টার্সে ভর্তি হতে এসেছে। পুষ্প চোখ দুটি গোল গোল করে আহির দিকে তাকালো। আহি পুষ্পের এমন মুখভঙ্গি দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। পুষ্পের এই এক অভ্যেস, নতুন কিছু শুনলে সে মুখের এমন ভাবভঙ্গি দেখাবে মনে হবে কোনো ভয়ঙ্কর খবর শুনেছে। পুষ্পের মুখভঙ্গি দেখে পদ্ম হাসতে হাসতে বলল, তোর সেই কার্টুন ভাবটা এখনো গেল না, তাই না? পুষ্প মুখটা স্বাভাবিক করে বলল, আচ্ছা এসব বাদ দে, আগে বল ভাইয়া কি আমাদের সেম ব্যাচ নাকি? না, উনি তো আমাদের সিনিয়র। তো এতদিন পর মাস্টার্স করতে কেন এসেছে? আসলে আমাদের বিয়ের পর উনি চাকরি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। চাকরিটা ওই সময় খুব দরকার ছিল, আর উনি একসাথে 2টা সামলাতে পারছিলেন না, তাই তখন মাস্টার্স করেননি। আর এখন কি চাকরি চলে গেছে নাকি? পুষ্পের কথা শুনে আহি পুষ্পের মাথায় গাঁটটা মেরে বলল, তুই এত প্রশ্ন করছিস কেন? ভাই চুপ কর না। পুষ্প ভ্রুকুচকে বলল, এই তোর সমস্যা কি? আমার বান্ধবী আমি প্রশ্ন করব না? আর ও তো বিয়ে করেছিল ভাইয়া যখন বেকার ছিল তখন, তাই না? পদ্ম হালকা হেসে মাথা নাড়ল। পুষ্প তাকে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাইয়া কিন্তু খুবই ভাগ্যবান পুরুষ, বামুন হয়ে চাঁদ ধরে ফেলেছিলেন। আহি পদ্মের দিকে তাকিয়ে ধরা কণ্ঠে বলল, চারটা ধরা দিয়েছে বলেই তো ধরতে পেরেছে, ধরা না দিলে আজ বামুন ভিন্ন কিছু পেত। পুষ্প বলল, কাজ পেত কাজ। কোনো মেয়ে ভাইয়াকে পদ্মের মতো ভালোবেসে আগলে রাখতে পারবে না। আহি মলিন হাসল। পুষ্প যদি জানতো আহির এ আর পদ্মের বর, তাহলে আহির সামনে কখনোই এই কথাগুলো বলতো না। অগোচরে তার বান্ধবীগুলো তাকে আঘাতের পর আঘাত করেই যাচ্ছে, কিন্তু সে নীরব দাঁড়িয়ে শুধু নিজের ক্ষতের যন্ত্রণা বাড়াচ্ছে। রাত আহির দিকেই তাকিয়েছিল। সে বুঝতে পেরেছে পদ্ম আর পুষ্পের কথোপকথন আহিকে কষ্ট দিচ্ছে, তাই সে এসে আহির হাতটা ধরল। এই মেয়েটা যে এখন নিজের নিয়ন্ত্রণে নেই, হুট করে কিনাকি করে বসে বলা যায় না। রাতই তো তাকে সামলাতে পারবে। প্রশাসনিক ভবন থেকে বের হতেই আফিফ আর আহির চোখাচোখি হলো। আহি আফিফকে দেখে আবার দুর্বল হয়ে পড়ল। ছেলেটাকে একটা সময় দেখলেই তার হৃদস্পন্দন বেড়ে যেত, আর আজ তার চোখাচোখি হতে আহির প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। আফিফ পদ্মের কাছে এসে বলল, ওরা বলছে অনার্সে ভর্তি হওয়ার এখনো সময় আছে, চলো তোমাকে ভর্তি করিয়ে দিই। পদ্ম আফিফের হাত ধরে চাপা কণ্ঠে বলল, মা যা চান না আমি তা কেন করব? আফিফ শান্ত কণ্ঠে বলল, মাকে আমি বোঝাবো। না আফিফ, এখন আমার দায়িত্ব সংসার সামলানো। এমনিতেই আমার উপর মায়ের অভিযোগের শেষ নেই।
আমাকে বিয়ে করার পর আপনি মাস্টার্সটা শেষ করতে পারেননি, এ নিয়ে কি কম কথা শুনেছি? তার ইচ্ছে ছিল তার ছেলে মাস্টার্স করবে। এখন তার সেই ইচ্ছেটা পূরণ করার দায়িত্ব আপনার। প্রতিবেশী ছেলে আপনার বন্ধুরা মাস্টার্স শেষ করে মাকে মিষ্টি খাইয়েছে, আর আপনি নাকি আমার জন্য তার স্বপ্ন পূরণ করতে পারেননি। পদ্ম আক্ষেপ নিয়েই কথাগুলো বলল। পদ্মের কথা শুনে আফিফ তার কাঁধে হাত রেখে বলল, দেখবে সব ঠিক হয়ে যাবে। মা তো বুঝে না যে মাস্টার্স ছাড়াও ভালো চাকরি পাওয়া যায়। দেখো, আমি নতুন চাকরি নিয়ে মায়ের ভুলটা ভাঙিয়ে দেব। মা মনে করছে মাস্টার্স করিনি তাই চাকরিটা চলে গেছে, কিন্তু আসল কারণ তো কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে। আহি দূরে দাঁড়িয়ে আফিফ আর পদ্মকে দেখছে। এসব দেখতে ভালো লাগছে না তার। সে চোখ বন্ধ করে নিজের আবেগ লুকানোর চেষ্টা করতে লাগলো। আফিফ তার আবেগ, আর বর্তমানে তার বান্ধবীর পর আফিফের উপর এখন তার কোনো অধিকার নেই। তাহলে শুধু শুধু এই ছেলেকে ভেবে কেঁদে কেটে বুক ভাসিয়ে কি তার কোনো লাভ হবে? দিন শেষে তার বুকটাই ভেসে যাবে, আর পদ্মের বুকে আফিফ মাথা রেখে ঘুমাবে। আহির এই খালি বুকটাতে আফিফের কোনো জায়গা নেই, আর প্রকৃতির শৃঙ্খলার বিরুদ্ধে গিয়ে সে আফিফকে নিজের করেও রাখতে পারবে না। পুষ্প ধপাস করে আহির পাশে বসতেই আহি চোখ কচলে চোখের জল আড়াল করে নিল। পুষ্প আহির কাঁধে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ ভাইয়া কিভাবে ফিস ফিস করছে পদ্মের সাথে। আহি চোখ ছোট ছোট করে বলল, তো এসব আমাকে কেন বলছিস? দূর বোকা, কিছুই বুঝিস না তুই। মানুষ কখন ফিস ফিস করে বলতো? আমি কিভাবে বলবো? আরে যখন প্রেমের কথা বলে তখন। দেখ, ওদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনো কত সুন্দর সম্পর্ক তাদের। আর এদিকে আমরা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কোনো প্রেমিক পুরুষ কপালে জোটেনি। আর তুই কেন বসে আছিস বলতো? তোর সেই এয়ারের খবর কি? আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না সে কোথায় হারিয়ে গেছে। এসব কথা আর জিজ্ঞেস করিস না। আহির দৃষ্টি আবার আফিফ আর পদ্মের দিকেই গেল। তাদের দেখে আহি মনে মনে বলল, হারানো জিনিস হারিয়ে যাওয়াই ভালো। পেয়ে গেলে হয়তো আগলে রাখতে পারতাম না। ভাগ্য যেখানে আমাকে আগলে রাখেনি, আমি আবার কাকে আগলে রাখবো? পুষ্প ঠিকই বলেছে, আমি আফিফের কাছে কাঁচ আর পদ্ম চাঁদ। কাচের হৃদয় আজ মরুভূমি, যেখানে ভালোবাসার জল নেই, আছে শুধু হাহাকার। প্রিয় মানুষগুলোকে হারানোর হাহাকার। পেছনের চাকা থেকে ধোঁয়া বের করতে করতে একটা মোটরসাইকেল ক্যাম্পাসে ঢুকলো। পদ্ম আর আফিফ ক্যাম্পাসের মাঠেই দাঁড়ানো ছিল। মোটরসাইকেলের ধোঁয়াগুলো সব পদ্মের নাকে মুখে ঢুকে গেছে। পদ্ম হাত নাড়িয়ে ধোঁয়াগুলো তাড়াতে লাগলো। বাইকটি ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনের সামনে কয়েক চক্কর দিয়ে থামলো। আহি আর পুষ্প বাইকারটির দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। পুষ্প রীতিমতো বাইকারটির চেহারা দেখার জন্য উদ্গ্রীব। কি চমৎকার ভাবেই না বাইকারটা রোলিং বার্নআউট স্ট্যান্ড করলো। পুষ্পের বরাবরই স্ট্যান্ড বাইকারদের উপর প্রবল আকর্ষণ, আর যদি তার হাতের নাগালেই এমন ছেলে থাকে তাহলে তাকে পটাতে সে ভীষণ আগ্রহী হবে। কিন্তু পরক্ষণেই পুষ্প ভাবতে লাগলো সে মাস্টার্সে ভর্তি হয়েছে, আর এই বাইকারটি যদি অনার্স পড়ুয়া ছাত্র হয় তাহলে তো তার সব আশা চলে যাবে। বাইক থামিয়ে হেলমেট খুলতেই বাইকারের চেহারা দৃশ্যমান হলো। পুষ্প বাইকারকে দেখে ভ্রু কুঁচকে বলল, আরে এটা তো লাবিব। লাবিব বাইকের হ্যান্ডেলে 2 হাত উঠিয়ে হালকা ঝুঁকে বলল, কেন, ক্লাসের ব্যাক বেঞ্চারদের কি এমন স্কিল থাকতে পারে না? লাবিবের কথাই পুষ্পের সেদিন রেস্টুরেন্টে বলা কথাটা মনে পড়ে গেল। পুষ্পের মুখটা ছোট হয়ে যেতে দেখেই লাবিব হাসলো। এদিকে আফিফকে লাবিবের দিকে এগিয়ে আসতে দেখে রাত আর আহি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে। পদ্ম আফিফকে বারবার আটকানোর চেষ্টা করছে। আহি বুঝতে পারলো আফিফ ভীষণ রেগে আছে, কিন্তু হঠাৎ তার রেগে যাওয়ার কারণ কি? লাবিব বাইক থেকে নামতে যাবে তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে আফিফ বলে উঠল, ক্যাম্পাসের মতো সুন্দর পরিবেশে এমন অভদ্রভাবে প্রবেশ করা কি খুব প্রয়োজন ছিল? লাবিব পেছন ফিরে আফিফের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এক্সকিউজ মি, এটা বাইক স্টান্টের জায়গা নয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদের বিরক্তির কারণ হয়েছে। এই দেশে এত ধোঁয়া উঠছে আর আপনি এসেছেন বাইকের ধোঁয়া নিয়ে কথা বলতে? হ্যাঁ,
ভদ্রভাবে কথা বলো, বাইক আমাদেরও আছে, আমরা তো এভাবে চালাই না। চালাতে জানলেই তো চালাবেন। রাত লাবিবের উত্তর শুনে ভবনের পিলারে হেলান দিয়ে আয়েশ করে দাঁড়ালো, তার ঠোঁটে হাসি। আহি রাতের কাছে এসে বলল, রাত, লাবিবকে গিয়ে থামা। রাত চাপা স্বরে বলল, তোর আলগা পিরিত দেখাতে হবে না, চুপচাপ দাঁড়িয়ে সিনেমা দেখ। আহি রাগী দৃষ্টিতে রাতের দিকে তাকালো। রাত দাঁত কেলিয়ে হেসে বলল, আমার এই সিনেমা খুব ভালো লাগছে, মনে হচ্ছে এই বছরের হিট সিনেমা হবে এটা। রাত মানিব্যাগ থেকে টাকা বের করে আহির হাতে দিয়ে বলল, যা পপকর্ন কিনে নিয়ে আয়, তারপর আমরা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আহি টাকাটা রাদের হাতে ধরিয়ে দিয়ে লাবিবের সামনে এসে দাঁড়ালো। আফিফ লাবিবের অভদ্রতা দেখে আরো রেগে যাচ্ছিল। তখনই আহি লাবিবকে বলল, তুই প্রথম দিনেই ঝামেলা করবি? লাবিব আফিফের দিকে আঙ্গুল তাক করে বলল, উনি আমাকে ভদ্রতার জ্ঞান দিচ্ছে, সেটা দেখছিস না? পুষ্প আফিফের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমরা দুঃখিত, ও আসলে বোঝেনি ব্যাপারটা। এত বছর দেশের বাইরে ছিল, এসব ওখানে স্বাভাবিক। লাবিব পদ্মকে বিরক্ত করতে চায়নি। লাবিব আহির কানের কাছে ফিসফিস করে বলল, কে এটা? আহি ভ্রুকুচকে বলল, পদ্মের হাজবেন্ড। তোর ফ্রেন্ড পদ্ম? হ্যাঁ। লাবিব বাইক থেকে নামতে নামতে বলল, ও তেরি, আমি কি সব সময় ভুল সময় এন্ট্রি নেই নাকি? এখন হিরো সাজতে গিয়ে জিরো হয়ে যাব না তো আবার? সরি বলে দে, ঝামেলা শেষ। লাবিব আফিফের সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি শ্রদ্ধেয় দুলা ভাই। লাবিবের সম্বোধনে পুষ্প অবাক হয়ে তার দিকে তাকালো। রাত হাই তুলতে তুলতে বিড়বিড় করে বলল, আহিনী, এত সুন্দর হিট হওয়া সিনেমাটায় তুই ফ্লপ করে দিলি, সব মজা এক নিমিষেই শেষ করে দিলি। ইচ্ছে করছে তোকে আর তোর নিরামিষ তেলাপোকাকে এখনই আমিষহীন জাদুঘরে রেখে আসতে। ধুর, ভাল লাগে না। এদিকে আফিফ লাবিবকে আর কিছু বলল না। লাবিব এবার পদ্মের দিকে তাকিয়ে বলল, আরে তুই তো আমাদের স্কুলের সেই 2G ডিভাইসটা দেখেছিস? আমার মেমোরি খুব শার্প। পদ্ম লাবিবের সম্বোধনে ইতস্তত বোধ করতে লাগলো। সে একটু পর পর আফিফের দিকে তাকাচ্ছে। আহি বুঝতে পেরে লাবিবের হাত ধরলো। আফিফ ভ্রুকুচকে সেই হাতের দিকে তাকালো। আহি তার নখগুলো দিয়ে লাবিবের হাতে আঁচড় দিয়ে তাকে চুপ করতে ইশারা করছিল, কিন্তু লাবিব সেই ইশারা বুঝলো না। সে আহির হাত সরিয়ে দিয়ে পদ্মকে উদ্দেশ্য করে বলল,